জীবন খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এর বিশালতা অনেক। এই ছোট্ট শব্দের ভেতর দিয়েই কত কত নতুন সম্পর্ক গড়ে ওঠে, আবার সেই সম্পর্কের মাঝে ভুলের সৃষ্টি হয়। সেই ভুল আবার কখনো কখনো মধুর হয়ে ওঠে, আবার সেই মধুর ভুল থেকে তৈরি হয় নতুন নতুন সম্পর্কের সম্ভাবনার সেই দারুণ হাত ধরে প্রিয় দর্শক, যত মধুর ভুলগুলির এই আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি লোপা মমতাজ। তিনি হতে চেয়েছিলেন আইনের লোক। মানুষের এক জীবনে তো থাকে অনেক ইচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে এক সময়ের ইচ্ছেরা হারিয়ে যায়, জীবনের সঙ্গে যুক্ত হয় নতুন নতুন ইচ্ছে। আর এই ইচ্ছেরা কখনো বইয়ের মলাটে, কখনো লেখার টেবিলে, কখনো মঞ্চে, কখনো বা টেলিভিশনের পর্দায় উকি মারে। তা কি কোনো মধুর ভুলে? আপনাকে একজন অভিনেতা এবং সংগঠক হিসেবে আমরা জানি, এবং ন্যাশনাল ইন্টারন্যাশনালি আপনি কাজও করছেন অভিনয় নিয়ে। তো এই মানুষটি যখন কিছু হবার ইচ্ছা তৈরি হয়েছিল, সেই মুহূর্তে সে কি হতে চেয়েছিল? আমি যখন ছোটবেলায়, তখন আমার বাবা এবং কাকা এবং বাবার বাবা দাদা এরা সবাই আইনজীবী ছিলেন। সুতরাং আমার মনের মধ্যেও একটা আইনজীবী হবার বাসনা ছিল, এবং আমার এমন মনে আছে যে আমার এত প্রবল ছিল সেই ইচ্ছেটা। আমার কলেজের ছুটিতে আমি যখন আমার দেশে আসতাম বাড়িতে, তখন আমি বাবার আর্গুমেন্ট শুনতে কোর্টে যেতাম, দেখতাম, এবং সেখান থেকে আমি ইচ্ছে ছিল বড় হয়ে ব্যারিস্টারি পড়বো ইত্যাদি। কিন্তু আমার বাবা কেন জানি না সেটাতে খুব উৎসাহ দিতেন না। যদিও তিনি সফল আইনজীবী ছিলেন, কিন্তু তার বক্তব্য ছিল যে আইনজীবী হলে অন্য কোনো দিকে খেয়াল থাকে না, পরিবারের বা কিছুর, সমাজের, পুরোটাই নিবেদিত। তো পরবর্তীকালে এটা ভালোই হয়েছে যে আমি আইনজীবী হইনি। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন স্বাভাবিকভাবে একটু ভালো ছাত্র হলে সায়েন্সে ভর্তি করিয়ে দেওয়া হতো। তা আমিও আইএসসিতে ভর্তি হলাম, কিন্তু আমার সায়েন্সের প্রতি একেবারে আগ্রহ ছিল না। হ্যাঁ, যেটা করলাম যে আইএসসি পরীক্ষাতে প্রথম আমার 2 বছরের কোর্স আমার 4 বছর লাগলো। কি জন্য? প্রথমবার আমি 2 পেপার পরীক্ষা দিয়ে ড্রপ করলাম, যে আমার পরীক্ষা ফার্স্ট ডিভিশনে পাশ করবো না, সুতরাং পরীক্ষা দিয়ে লাভ নেই। এবং পরের বার আবার আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিলাম না। তো এরকম করে, তো এখন মনে হচ্ছে সেটা একদিকে ভালো হয়েছে এই জন্যে যে যদি প্রথমবারে পাশ করে যেতাম তাহলে আমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হতো, তাহলে আমরা এভাবে আপনাকে পেতাম না। এবং আমার সবসময় আইএসসি যে পড়তাম, আমার ইংরেজি বাংলায় খুব ভালো নম্বর থাকতো, কিন্তু অন্যান্য বিজ্ঞান বিষয়ে একেবারেই নাম্বার কম ছিল। সুতরাং সেদিকেও ভালো হয়েছে। তারপরে কর্মজীবনেও নানা রকমের মোড় ঘুরেছে। আমি প্রথম কর্মজীবন শুরু করি কলেজের শিক্ষকতা দিয়ে, কিন্তু পরবর্তীকালে আমি যখন বিয়ে করি, আমার বিয়েটা একটু গোলমালা ছিল বলে পাকিস্তান আমলে, তখন আমি পরিচিত পরিবেশ ছেড়ে দূরে যেতে চাইলাম। তখন আমি করাচিতে চলে গেলাম এবং বিজ্ঞাপনী সংস্থায় কাজ নিলাম। সেই বিজ্ঞাপনী সংস্থাই পরবর্তীকালে আমার আজীবনের পেশা হয়ে গেছে। আজকে যে মানুষটিকে আমরা দেখছি বেশ পরিণত বয়সে, এই মানুষটির শৈশবটা কেমন ছিল? শৈশবটা খুবই ভালো কেটেছে। আমরা একটা ছোট থানা শহর বলা যেতে পারে, এখন যদিও জেলা শহর লক্ষ্মীপুর, সেখানে আমরা বড় হয়েছি। আমি পুরো স্কুলটা সেখানে পড়েছি, এবং খুবই নিশ্চিন্ত জীবনযাপন, মোটামুটি গ্রামের পরিবেশেই মানুষ হয়েছি। আপনাকে বেশ শান্ত স্বভাবের হিসেবেই আমরা দেখি। তো ছোটবেলায় কি ধরনের ছিলেন? একটু ডান পিটে ছিলেন কিনা? তখন ডান পিটে বোধহয় খুব একটা ছিলাম না, কিন্তু খেলাধুলা নিয়ে খুব মত্ত থাকতাম সেই সময়। তো এই অভিনয়ের জগতে কিভাবে এলেন? অভিনয় আমার মানে পরিবারের মধ্যেই অভিনয়টা। আমার বাবা শখের অভিনয় করতেন, বড় 2 ভাই করতো, ছোট বোনও করতো। সুতরাং স্বাভাবিকভাবে আমি স্কুলে থাকতে ক্লাস 6-এ পড়ার সময় থেকেই এই অভিনয়ের মধ্যে ঢুকি। পরে কলেজ পর্যন্ত যত অভিনয় করেছি কোনো কিছুই বুঝে করিনি, একটা হুজুগের বসে। ইউনিভার্সিটিতে থাকাকালীন সময় থেকে আমি অভিনয়ের মানে বুঝে শুনে করছি, এবং ইউনিভার্সিটিতেও মোটামুটি লেখাপড়া বাদ দিয়ে অভিনয় নিয়ে বেশি থাকতাম। আমার দাদার এক বন্ধু ছিলেন, তিনি আমাকে দেখলে বলতেন যে কিরে তোর এই বেলা রিহার্সাল নেই, এইরকম একটা ইমেজ হয়ে গিয়েছিল। এই কর্মজীবনের কথাই যদি বলি বা রিহার্সালের কথা, সেই জায়গায় এমন কোনো মধুর ভুলের কথা কি মনে পড়ছে? একটা ভুল আমার কাছে মনে হয়, যেটা আজকে স্বীকার করতে দ্বিধা নেই, সেটা হচ্ছে যে আমাদের থিয়েটার যে নাট্য দলটা আছে সেটা 3 ভাগে বিভক্ত হয়েছে। এখন থিয়েটার নামেই 3টা দল চলছে।
সেই সময়ে আমরা যদি আরেকটু উদারতা দেখাতাম যখন প্রথমবার ভাঙন হয়েছে, তাহলে বোধহয় ভাঙনটা রোধ করা যেত। সেইটা এখন মনে হয় যে এটা আমার একটা বড় ভুল হয়েছে। আপনাদের একটা পত্রিকা বের হয় বেশ অনেক দিন ধরেই, তো আমরা যদি বলি যে আর্থিক দিক থেকেও এই পত্রিকা যারা বের করে খুব বেশি লাভের মুখ তারা দেখে না, তারপরেও কেন এই মানুষগুলো বের করে, বা শুরুর চিন্তাটা কি থেকে বের? এই থিয়েটার পত্রিকাটা হচ্ছে বাংলাদেশের নাট্য চর্চার বিশ্বস্ত সহযোগী। আমরা এই পত্রিকার মাধ্যমে প্রায় 150 নাটক আমরা ছেপে নাট্যকর্মীদের কাছে পৌঁছেছি, নাটক বিষয়ক নিবন্ধ ইত্যাদি। এটা অবশ্যই একটা লোকসানি প্রকল্প, কিন্তু একটা ভালোবাসা জড়িয়ে আছে। আমরা যে মঞ্চে নাটক করি তাও তো একটা নিজের অর্থ খরচ করে, কিন্তু পত্রিকাটা অবশ্যই আমি মনে করি যে খুব এটা আমার একেবারে ভালোবাসার ফসল। সুতরাং আমি যতদিন পারি এটা চালিয়ে যাব। এই যে এত বছর ধরে পত্রিকাটি বের করছেন, এর সফলতা কি? সফলতা একদিকে হচ্ছে যে যদি থিয়েটার পত্রিকাটা না বেরোতো, বাংলাদেশের প্রথম নাটকের পত্রিকা এবং ধারাবাহিকভাবে কোনো নাটকের পত্রিকা এতদিন চলেনি, তাহলে আমাদের নাট্যকর্মীরা অনেক পাণ্ডুলিপি থেকে বঞ্চিত হতেন। কারণ নাটকের বই তো সবাই ছাপতে চায় না প্রকাশকরা। এইটা আমাদের পত্রিকার মাধ্যমে এসছে। এবং নাটকের ইতিহাস নিয়ে যারা ঘাটাঘাটি করেন এখন গবেষকরা, তারা কিন্তু যে কোনো ইতিহাসের জন্য গত স্বাধীনতার পরবর্তী সময়ের থিয়েটার পত্রিকাকে বেছে নেন। থিয়েটার পত্রিকার মধ্যে অনেক প্রবন্ধ এবং সংবাদ ইত্যাদি আছে। সুতরাং এইটা একদিক দিয়ে যে একটা উপকরণ হিসেবে, খনি হিসেবে পাওয়া যায় থিয়েটার পত্রিকা। অনেক নিবন্ধ আমরা ছেপেছি, আলোচনা ছেপেছি, নাট্য সমালোচনা ছেপেছি, যেটা একদিক থেকে বিশেষ করে শিক্ষার্থীদের খুব কাজে লাগে। সুতরাং আজকাল দেখি যে গবেষকরা প্রচুর আমাদের কাছে আসেন থিয়েটার পত্রিকার পুরনো সংখ্যা দেখার জন্য। তো আজ যে শিল্পীর সাথে আমরা কথা বলছি, সেই শিল্পী হিসেবে তার অপ্রাপ্তির জায়গাটা কোথায়? অপ্রাপ্তি হচ্ছে যে এখনো আমি অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু বড় কিছু কাজ এখনো আমি করতে পারিনি স্থায়ীভাবে। যে আপনারা হয়তো জানেন যে 20 বছর ধরে আমরা একটা থিয়েটার স্কুল চালাচ্ছি। থিয়েটার স্কুল এই 20 বছর হয়েছে। আমরা 1 বছরের একটা কোর্স অফার করি এই স্কুলে। তো এখন আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এই থিয়েটার স্কুলের জন্য একটা শক্ত অর্থনৈতিক ভিত তৈরি করা এবং একটা জায়গা খুঁজে বার করা যেখানে আমরা থিয়েটার স্কুলের জন্য নিজস্ব একটা ছোট্ট ভবন নির্মাণ করতে পারবো এবং একটা ছোট্ট স্টুডিও থিয়েটার নির্মাণ করতে পারবো। এইটা যদি করতে পারি তবে আমি মনে করব যে একটা অর্থবহ মানে স্থায়ী কিছু করতে পারলাম। তা নইলে মানে সবই উবে যাবে আর কি। এই সময়ে অন্যান্য মিডিয়ার যে দারুণ প্রভাব বা চাপ, সেই জায়গায় থিয়েটারকে এত বেশি উৎসাহিত কেন করছেন আপনারা? একদিকে মিডিয়ার তো প্রতিযোগিতা করতে হবে আমাদের সঙ্গে, কিন্তু লাইভ নাটক যে এটার একটা বড় আকর্ষণ আছে সব ক্ষেত্রেই দেখা গেছে যে। এবং আমাদের দেশেও একটা সমস্যা হয়েছে যে অর্থনৈতিক কারণে হয়তো একটু দর্শক কমেছে, কিন্তু তবু মানুষের আগ্রহ মঞ্চ নাটকের প্রতি কমবে বলে আমার কাছে মনে হয় না। এবং এই মঞ্চ নাটককে আমরা জীবনের একটা অংশ বলে আমরা মনে করি। আমরা যারা নাটকের সঙ্গে যুক্ত, হাজার হাজার ছেলে মেয়ে সারা দেশে আছে, সবাই মনে করে যে এই নাটকের মধ্য দিয়েই আমার যা বলবার আছে সেটা আমি বলতে পারি এবং নিজের মনের খোরাকটা খুঁজে পাই। আপনি নিজেও বেশ কিছুদিন টেলিভিশনে কাজ করার পর এখন খুব সম্ভবত মঞ্চেই অনেক বেশি সময় দিচ্ছেন, কেন? টেলিভিশনে নাটক করতে হলে যেই সময় এবং মনোযোগ দরকার সেইটা আমার একেবারেই নেই, দুটোই নেই। আমার উৎসাহ নেই আর অন্যদিকে আমার সময়ও নেই। সেই জন্য আমি মঞ্চের মধ্যেই কাজের সীমাবদ্ধ থাকতে চাই। একটু পেছনের দিকে যাই। যে মানুষটি লক্ষ্মীপুরে বড় হয়েছে, তারপর অনেক বেশ সংগ্রাম চড়াই উতরাই পার হয়ে ঢাকায় একটা মঞ্চের সাথে দীর্ঘদিন বিভিন্ন কাজের সাথে, তো এই যে এতগুলো সময় পার করার মধ্যে কি কি ধরনের সংগ্রামের মধ্য দিয়ে আপনাকে এই জায়গায় আসতে হয়েছে? আমি মনে করি যে আমি জীবনের সব রকম পথ পেরিয়ে এসেছি। আমার কাছে খুব মজা লেগেছিল যে আমরা ছোটবেলায় যখন নাটক করতাম, আমাদের ওখানে কোনো মঞ্চ ছিল না। আমাদের বাগান থেকে সুপারি গাছ কেটে এনে আমরা কাঁধে করে নিয়ে এসে মাঠের মধ্যে মঞ্চ তৈরি করে নাটক করেছি। সেই আমি মানুষটি যখন আজকে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বিশ্ব সভাপতি হলাম, সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে আমি কোথা থেকে এসেছি, যে আজকে কোন জায়গায় এসে পৌঁছেছি।
সুতরাং এইটা আমার কাছে খুব মজাই লাগে একদিকে, যে আমরা একেবারেই সাধারণ জায়গা থেকে আজকে এইখানে উঠে এসেছি। আর এখন যারা নতুন এগিয়ে আসছে, নতুন ছেলে মেয়ে যারা কাজ করছে বিভিন্ন অঙ্গনে, তাদের জন্য আপনার অতীতের অভিজ্ঞতা থেকে কি বলার আছে? অভিজ্ঞতার আলোকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে পরিশ্রম এবং নিষ্ঠার কোনো বিকল্প নেই। আজকাল অনেকেই হয়তো চট করে মানে প্রচারের জন্যে টেলিভিশনে মুখ দেখালে সহজে অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, কিন্তু সেটা ক্ষণিকের, মানে তার মধ্যে। সুতরাং আমি যদি নিজেকে গড়ে তুলতে চাই, তার জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং নিজেকে তৈরি করতে হবে। সেই জন্যে আমি মনে করি যে নিষ্ঠা এবং আন্তরিকতা থাকলে এবং নিজের মধ্যে যদি একটু প্রতিভা থাকে, তাহলে তার যদি চর্চা হয়, তবে একটা সময় আসবে যখন আমি স্বীকৃতি পাবই। এত কাজ, এত সফলতা, এত ভালো লাগাকে সব এড়িয়ে যখন একজন রামেন্দ্র মজুমদার একা হয়ে যান, অভিনয় ছাড়া আর কার কাছে আশ্রয় প্রার্থনা করেন? গানের কাছে। আমি গান শুনতে খুব ভালোবাসি, কাজ করতে করতে শোনার চেষ্টা করি, এবং অবশ্যই একা থাকতে বা রাতে শোবার সময় গান চালিয়ে দিয়ে ঘুমিয়ে যাই। সুতরাং গানের মধ্যে আমি একটা আশ্রয় খুঁজে পাই, বড় আশ্রয়। ফুলের মাসুল নয়। অনুষ্ঠানের প্রয়োজনে বিরতি থেকে আবারও ফিরে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখছিলেন যত মধুর ভুলগুলি। ছোটবেলায় সার্কাস দেখতে দেখতে সেই মেয়েটির ইচ্ছে হলো সার্কাসের সেই খেলা দেখানোর একজন হবেন। আজ তার পরিণত বয়সে সার্কাসের খেলা দেখানোর কেউ হননি, তাকে আমরা গানওয়ালা হিসেবেই চিনি। আমাদের এই গানওয়ালা কোনো এক মধুর ভুলে আজ রবীন্দ্রসঙ্গীতের একজন পরিচিত মুখ। আপনার ছেলেবেলা বা ছোটবেলার অনেকটা সময় কেটেছে কলকাতায়। কেমন? কলকাতায় শান্তিনিকেতনে। আচ্ছা, কেমন ছিল আপনার সেই ছোটবেলা? খুব মজার ছিল, অনেক আনন্দের ছিল, ভালো লাগার ছিল। এখন যেভাবে আপনাকে আমরা দেখছি বেশ শান্ত প্রকৃতির, ছোটবেলায় কেমন ছিলেন? না, এখনো যে আমি খুব শান্ত প্রকৃতির তা নই, তবে ছোটবেলায় অসম্ভব দুরন্ত ছিলাম, খুব চঞ্চল ছিলাম, মাথায় সারাক্ষণ নানান রকম বুদ্ধি খেলতো, এবং একটু বসিং টেন্ডেন্সি ছিল আমার সবসময়। খুব সাহসী ছিলাম আমি সবসময়। আপনাকে তো আমরা একজন রবীন্দ্রসঙ্গীতের শিল্পী হিসেবেই জানি, আপনি নিজে কি হতে চেয়েছিলেন? আমি না, ছোটবেলায় যখন কলকাতায় পড়ি তখনও আমি হস্টেলেই থাকতাম, ব্রাহ্ম গার্লসে পড়তাম, হস্টেলে থাকতাম। ছুটির সময়, শীতের দিনে, শীতকালে ছুটির দিনে আমরা, আমার বাবা মা কলকাতায় যেহেতু থাকেন, আমি সার্কাস দেখতে যেতাম। খুব ভালো ভালো সার্কাস আসতো, রাশিয়ান সার্কাস, জেমিনি সার্কাস, খুব ভালো ভালো সার্কাস আসতো। আমার খুব ভালো লাগতো সার্কাস দেখতে। ওই যে আমি নিজে ভীষণ সাহসী ছিলাম বলে, ওই যে সার্কাসের ছেলে মেয়েদের ভেতরে যে একটা অদ্ভুত সাহসিকতা কাজ করে, খুব একটা কনফিডেন্স কাজ করে, এইটা আমাকে খুব টানতো, এবং নানান রকম খেলা আমি খুব দেখতে যেতাম। আর আমার তখন মনে হতো কি আমি বড় হয়ে সার্কাস করব। ওরা যে কাজ খেলাগুলো দেখাতো, আমি এত ইমপ্রেসড হতাম দেখে। আমার মনে হতো কি আমি বড় হয়ে সার্কাস করব। তখন তো বুঝতাম না যে আসলে ছোটোর থেকেই আমাকে ওটা করতে হবে, বা যে কোনো জিনিসই ছোট থেকে করতে হয়, তবে জিনিসটা ভেতরে বসে, তার উপর সাধনা করার সময় পাওয়া যায়, সুযোগ পাওয়া যায়। ওইটা তো সেই সময় বুঝতাম না, ভাবতাম বড় হয়ে সার্কাস করব। এবং বাড়ি এসে আমি আবার সেটা প্র্যাকটিসও করতাম, একটু একটু খেলা। মনে হতো খুব যে আমি এরকম কিছু করব। তো একটা সময় গেলে পরে ছেলে মেয়েদের মধ্যে স্কুল পালানোর একটা বেশ প্রবণতা থাকে, স্কুল পালিয়ে সিনেমা দেখতে যাওয়া বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, এই ধরনের কোনো স্মৃতির কথা মনে পড়ছে? আমি যেহেতু স্কুলে হস্টেলে থাকতাম আর কি, সুতরাং স্কুল পালিয়ে যাওয়ার কোনো বিষয় ছিল না। আর আমরা যেসব স্কুলে পড়তাম সেখান থেকে পালিয়ে স্কুলে যাওয়া মানে কিছু করার কোনো সুযোগ ছিল না, খুব স্ট্রিক্ট জায়গা ছিল, সেইটা হতো না। কিন্তু যখন শান্তিনিকেতনে পড়ি তখন পালিয়ে যাওয়া নয়, তখন আমরা বলে কই সিনেমা দেখা। তখন তো আমি মানে স্কুল পাশ করে, ম্যাট্রিক পাশ করে গেছি আর কি, তখন আর ওই পালিয়ে যাওয়ার ওইটা তো যে মানুষটি সার্কাসে খেলা দেখানোর মানুষ হবার স্বপ্ন দেখতো,
কবে থেকে তার সেই স্বপ্নটা পরিবর্তন হওয়া শুরু করলো, অর্থাৎ গানই করবেন এমনটা ভাবা শুরু করলো? আমি যখন ছোট থেকে খুব গান গাই আর কি, গান মানে গান শিখি, গান গাইতে ইচ্ছে করে যেই সময়টা থেকে, তখন আমি ছোটবেলায় যখন গান শিখছি ঠিক আছে, তারপরে যখন কারোর গান শুনতাম ক্যাসেটে, তখন মনে হতো কি ওই কাভারটা যখন দেখতাম তখন এক এক সময় মনে হতো কি কত ভাগ্য মানুষটার যে এরকম কাভারে একটা ছবি এসেছে এবং সবাই সেটা দেখছে, ইস আমার যদি এরকম হয়, এরকম বা কোনো কিছু হবার একটা মানে মানে বিশেষ কিছু হবার, মানে ওই গতানুগতিক ভাবে পড়বো, এমএ পাস করবো, একটা চাকরি করব, এরকম মানসিকতা কিন্তু আমার ছিল না। আমার কিন্তু মনে হতো যে আমি একটা কোনো একটা জায়গায় নিজেকে দাঁড় করাবো। তারপর যখন আমি আস্তে আস্তে পড়া মানে শান্তিনিকেতনে সঙ্গীত ভবনে পড়ার সুযোগ পেলাম এবং শান্তিনিকেতনে গেলাম, তখনও যে আমি এই জায়গাটায় আসতে পারবো বা আসবো এটা ভাবিনি। কিন্তু শান্তিনিকেতনের মানুষ, আমার যারা গুরু ছিলেন তারা, এবং সর্বোপরি রবীন্দ্রনাথের গান আমাকে আস্তে আস্তে এই জিনিসগুলো ভাবিয়েছে। রবীন্দ্রসঙ্গীত ছাড়া কি অন্য কোনো গান করেন বা করেছেন বা করতে ভালো লাগে কিনা? ডিএল রায়, অতুল প্রসাদ, রজনীকান্ত, এদের গান গাইতে ভালো লাগে। অল্প স্বল্প পুরনো দিনের গান গেয়েছি, কিন্তু এই টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানের জন্য, কিন্তু একেবারে সবসময় গাই এমন না। তো একজন শিল্পী যে গান করেন প্রতিনিয়ত শুদ্ধতার চিন্তাই তার মাথায় থাকে, তো সেই মানুষটা যখন ভুল করে ফেলে তখন সে কি করে? না মানে ভুল করতে করতেই কিন্তু মানুষ একদম শুদ্ধতার জায়গাটায় পৌঁছয়। সেজন্য আমি মনে করি যে ভুল করাটা কোনো অন্যায়ের বা দোষের কিছু না। আমি যদি ভুল করি তবেই কিন্তু আমি আমাকে নিজেকে শুধরাতে শিখব বা আমার নিজেকে রেকটিফাই করার একটা প্রবণতা তৈরি হবে। সেজন্য ভুল মানুষ তো আমরা, ভুল হতেই পারে, ভুল ভাবতেই পারি, ভুল চিন্তা করতেই পারি, কিন্তু ভুলটা শুধরে নেবার রাস্তাটাও থাকতে হয় এবং সেই মানসিকতাটাও তৈরি হতে হয়। আপনি তো বিভিন্ন স্টেজে বা টেলিভিশনে অনেকবার এবং বিভিন্ন জায়গায় গান করেছেন, তো এমন কোনো মুহূর্তের কথা কি মনে পড়ছে যে ভুল হয়ে গেল গান করতে করতে বা কোনো একটা গানের? হ্যাঁ, খুব মজার কথা। আমি ডিপ্লোমা আমাদের শান্তিনিকেতনে যখন আমি ডিপ্লোমা পরীক্ষা দিই, যারা স্কুল পাশ করে যায়, যাদের 4 বছরের একটা ডিপ্লোমা করতে হতো শান্তিনিকেতনে, তারপরে 2 বছর অনার্স, তারপরে 2 বছর মাস্টার্স। তো আমি যখন ডিপ্লোমা ফাইনাল পরীক্ষা দিচ্ছি, তখন আমি পরীক্ষার হলে আমাদের পরীক্ষক ছিলেন শিল্পী নীলিমা সেন এবং পূরবী মুখোপাধ্যায় এসেছিলেন কলকাতা থেকে এক্সটার্নাল হয়ে। তো আমি একটা গান, ওগো আমার শ্রাবণ মেঘের গানটি গাইতে গাইতে একটি শব্দ আমার মনে আসছে না, কিন্তু আমি থামিনি, আমি কিন্তু বানিয়ে একটা গেয়ে ফেলেছি এবং এত কনফিডেন্টলি গেয়েছি আর কি ওই জায়গাটা, যে পরীক্ষক নিজেই ভাবছেন যে উনি ঠিক জানেন না আমি ঠিক গেয়েছি আর কি। কারণ আমি ভুল করে আমি বুঝেছি যে আমি ভুল করেছি, কিন্তু আমি কাউকে বুঝতে দিইনি যে আমি ভুল করেছি। এবং উনি পরে বই চেয়ে পাঠিয়েছেন যে দেখি তো বইটা যে কি আছে। তারপরে দেখা গেছে যে আমি ভুলই গিয়েছি, কিন্তু আমি যে ভুলটা বুঝতে দিইনি ওনাকে, সেটাতেই উনি খুব খুশি হয়েছেন যে আমি এত কনফিডেন্টলি ভুল গিয়েছি। এবং আমি আমার ছাত্রছাত্রীদেরও বলি যে যেটাই করবে খুব কনফিডেন্টলি করবে, মানে যদি ভুলটা গেয়ে ফেলো স্টেজে, কাউকে বুঝতে দিও না যে তুমি ভুল গিয়েছো। সম্প্রতি আপনি গানের বাইরে সংগঠকের দায়িত্ব পালন করছেন, এই বিষয়ে আপনার অভিজ্ঞতার কথা বলুন। না, গানের বাইরে আমি কিছুই ভাবি না আসলে। হ্যাঁ, আমার ছাত্রছাত্রীদের নিয়ে, আমার কাছে যারা শেখেন তাদের সবাইকে নিয়ে আমি এই সংগঠনটা তৈরি করেছি উত্তরায়ণ। আমার আগামী জুলাইতে এর প্রথম অনুষ্ঠানে যাব, অনুষ্ঠান করব, কিন্তু যা কিছু আমি ভাবি সেটা কিন্তু গান নিয়েই। আমি বিশ্বে বাঙালি নামে যে অনুষ্ঠানটা করলাম 2 বাংলার রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের নিয়ে, সেটাও কিন্তু রবীন্দ্রনাথ এবং গানের কারণেই। রবীন্দ্রনাথকে নিয়ে এই যে আপনার এত প্রেম, এত আবেগ, এই প্রেম কোত্থেকে আসলো? ওই যে বলেছি আমি
যাদের হাত ধরে এই রাস্তায় এসেছি। এবার একেবারেই যন্ত্র ছাড়া আপনার কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো। আমি তোমার সঙ্গে বেঁধেছে আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছে আমার প্রাণ, সুরের বাঁধনে। ভুল শুদ্ধ নিয়েই তো আমাদের এই জীবন। যদি কখনো সুযোগ পেয়ে যান, কোন ভুলটি শুধরে আবার শুরু করবেন? না, এখন আমি যেই এখানে যা পেয়েছি আর কি, আমার মনে হয় যে মানে ভুল করেই এইখানে এসে আমি এই জায়গাটা পেয়েছি, কিন্তু আর আমি ভুল শুধরাতে চাই না। কবির বাণীকে সারথি করে শেষের শেষে বলা যায়, যেখানে সমাপ্ত ভুল তারও পরে একবার ভুল ভালোবাসি। প্রিয় দর্শক, যত মধুর ভুলগুলি নিয়ে আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে। সবাইকে অনেক শুভেচ্ছা।